দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশের বাজেট অনুষ্ঠানে। মীর নাসির হোসেন, আমরা প্রতি বছরই দেখি যে বাজেটের আগে ব্যবসায়ীদের সাথে দীর্ঘ সময় আলোচনা করে কিন্তু প্রস্তাবনা চাওয়া হয়। অর্থমন্ত্রী থাকেন, কোনো সময় এনবিআর কর্মকর্তারা থাকেন। আপনার অভিজ্ঞতা কি বলে, এই ধরনের আলোচনা বাজেটে কতখানি প্রতিফলিত হয় এবং এই বছর আসলে কতটা প্রতিফলিত হচ্ছে? একদম যে হয় না তা না, কেননা আমাদের সময় দেখেছি অর্থমন্ত্রী মহোদয় থাকতেন, সারাদিন না থাকলেও 3-4 ঘন্টা থাকতেন। আমরা মূল আলোচনাটা তার উপস্থিতিতে করতাম। কিছুটা ফল যে পাইনি তা না, হয়তো আশা অনুযায়ী হয়নি। এবছর আমি জানি না কিভাবে হয়েছে, বাট হয়েছে তো ডেফিনেট কনসালটেটিভ কমিটির রুটিন হিসেবে হয়েছে। অর্থমন্ত্রী মহোদয় কতক্ষণ ছিলেন আমি জানি না। তো আমরা ছিলাম, প্রথমে উনি বক্তব্য দিয়ে চলে গিয়েছেন, পরে ব্যবসায়ীদের হতে পারে। তো অর্থমন্ত্রী সবসময় সারাক্ষণ মোটামুটি শুনলে হয় কি একটু উপকার হয়। তবে অর্থমন্ত্রী সেক্টর ওয়াইজ কিন্তু সময় দিয়েছেন, উনি নিজে পার্সোনাল নোট নিয়েছেন, সেটাতে হয়তো ফলপ্রসূ কিছু হতে পারে। এবং এফবিসিসি এর প্রেসিডেন্টের একটা স্টেটমেন্ট আমি আসার আগে দেখছিলাম, উনি বলছেন 54% অব দি ডিমান্ড মেড বাই এফবিসিসি হ্যাজ বিন মেড। তো 54% যদি ফেডারেশনের চাহিদা পূরণ হয়ে থাকে তাহলে এটা খুব খারাপ বলা যাবে না। তো এটা বিশ্লেষণ বিসিসিআই করেছে, আমার কাছে তথ্যপত্র নেই আর কি। এটা কারণ আমি বলতে পারবো না যে ব্যবসায়ীদের কত পার্সেন্ট এই বাজেটে অ্যাকোমোডেট করা হয়েছে। আমরা বিরতির আগে ডক্টর হাসান এইচ মনসুর বলছিলেন যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের যে উদ্যোগ, সেটা হয়তো বিনিয়োগকে উৎসাহিত করতে পারে। এখন অর্থনৈতিক অঞ্চলগুলো যেটা আমরা দেখেছি যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বেশিরভাগই তৈরি করা হচ্ছে, তো দেশি বিনিয়োগ আসলে এর মাধ্যমে কিভাবে চাঙ্গা হবে বলে মনে হয়? আমি বলবো যে এটা কিন্তু দেশি এবং বিদেশি বিনিয়োগের জন্য করতে হবে, ইকোনমির জন্য যেটা করা হচ্ছে। কারণ হচ্ছিল আমাদের সবচেয়ে বিনিয়োগের এবং শিল্পায়নের একটা বিরাট প্রতিবন্ধকতা হচ্ছিল জমি অধিগ্রহণ করা। একদিকে আমরা কৃষির জমিগুলি শিল্পের দিকে আমরা অধিগ্রহণ করছি, কৃষির জমিটা সংকুচিত হচ্ছে। আবার জমি কিনতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, এক জমি 2-3 বার করে রেজিস্ট্রি করতে হচ্ছে, দীর্ঘ সময় লাগে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ব্যাহত হচ্ছে। আর আপনি তো জানেন যে ফ্র্যাগমেন্টেড ল্যান্ড ওনারশিপ মাল্টিপল, এবং ছোট ছোট বড় জায়গা করতে হলে অনেক লোকের ইনভলভমেন্ট হয়। আর যদি শোনে যে এখানে শিল্প করতে এসছে, তখন তো একদিকে যেমন দাম বেড়ে যায় এবং বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আমাদের সৃষ্টি হয়। এবং হিস্টোরিক্যালি বাংলাদেশের ল্যান্ড ডিসপিউট খুব বেশি। তো সেই জায়গাটা সেই জন্য শিল্প অঞ্চল অত্যন্ত দরকারি, শুধু বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য নয়, দেশি বিনিয়োগকেও উৎসাহিত করার জন্য সেটাও দরকার রয়েছে। আপনারা বরাবরই বলে আসছেন বিনিয়োগের আরেকটা প্রধান বাধা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি অবকাঠামো। এই বাজেট দেখে আপনার কি মনে হয়েছে, বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোর সমস্যা এই বাজেটের মাধ্যমে কতটুকু কাটানো যায়? আমি যেটা দেখেছি সেটা যে বিদ্যুৎ খাতে প্রবৃদ্ধি হয়েছে, সমস্ত হয়েছে, কিন্তু আমার বিকল্প জ্বালানি যেটা সবচেয়ে বড় প্রয়োজন, আজকে গ্যাস যদি আমি না পাই তাহলে যে অন্য যে বিকল্প জ্বালানি, সেইটার ব্যাপারে খুব অ্যাগ্রেসিভ ইয়েটা এখানে নেই। আছে, দিক নির্দেশনা আছে। আজকে এলএনজি যদি করতে হয় আমার বিকল্প হিসেবে, এলএনজি প্ল্যাটফর্ম করার কথা ছিল অনেক আগে, সেটা হচ্ছে না। মাতার বাড়িতে আমরা কয়লার জন্য হাব তৈরি করছি, সেটা জাইকা যেহেতু ফাইন্যান্স করছে, আমি আশা করি যে এটা হয়তো এগিয়ে যাবে, কিন্তু সময় লাগবে। সেজন্য দ্রুত শিল্পায়নে যে আমাদের যে প্রতিবন্ধকতা, জ্বালানি বিশেষ করে সেই জিনিসটা অ্যাড্রেস হওয়া দরকার। এখন সরকার যদি অ্যাগ্রেসিভলি এবং যেভাবে কুইক রেন্টাল দিয়ে সরকার এর সমালোচনা হোক আর যাই হোক, সরকার বিদ্যুতের টাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে এই গত মেয়াদের প্রথমের দিকে, আমার মনে হয় জ্বালানির ক্ষেত্রে সরকারের এরকম একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে আগে এই সমস্যাটা সমাধান। আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে এসেছি প্রিয় দর্শক। আজকের মতো আমরা এখানে শেষ করছি মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশের বাজেট অনুষ্ঠানে। আপনারা জানেন যে গেল 3 মে থেকে আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছি এবং আজকে আসলে অনুষ্ঠানটি শেষ পর্ব। আগামীকাল থেকে পরের 2 দিনে আপনারা দেখতে পাবেন চ্যানেল 24 বিআইডিএস যৌথভাবে বাজেট পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।